লিসেনার্স আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে সোহাগ। তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো আর দেরি না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সোহাগ। আমি প্রায় 12 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই। এই পেশায় এমন অনেক রাত গেছে যখন মানুষ আমাকে ফোন করেছে তাদের প্রিয়জনকে হাসপাতালে নেওয়ার জন্য। আবার এমন রাতও গেছে যখন জীবিত মানুষকে নয়, এমন মৃত মানুষকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা অন্য সব রাতের চেয়ে একেবারে আলাদা। ঘটনাটা প্রায় 5 বছর আগের। সময়টা ছিল শীতের শেষ দিক। রাত তখন প্রায় 2টা। আমি তখন শহরের একটি ছোট অ্যাম্বুলেন্সের গ্যারেজে পাশের গাড়ির ভেতরেই ঘুমাচ্ছিলাম। সারাদিন গাড়ি চালানোর পর শরীরটা এমনিতেই ভেঙে পড়েছিল। হঠাৎ ট্রিং ট্রিং করে একটা আওয়াজ হলো। আমার ফোনটা বেজে ওঠে। ঘুমের মধ্যে হাত বাড়িয়ে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠ। কণ্ঠটা খুব নিচু। ভাই। জি, কে বলছেন? কিছুক্ষণ নীরবতা। তারপর লোকটা বলল, একটা লাশ নিয়ে যেতে হবে। আমি গাড়ির দিকে তাকালাম। রাত 2:07। আমি একটু বিরক্ত হয়ে বললাম, কোথা থেকে? লোকটা একটা হাসপাতালের নাম বলল। তারপর বলল, লাশটা নিয়ে যেতে হবে প্রায় 100 কিলোমিটার দূরের একটা গ্রামে। এখনই রওনা দিতে হবে। আমি বললাম, এত রাতে? জি, খুবই জরুরি। আমি তখনও কিছু সন্দেহ করিনি। এই ধরনের কাজ আমার কাছে নতুন কিছু ছিল না। আমি শুধু বললাম, ঠিক আছে, 10 মিনিটের মধ্যেই বের হচ্ছি। ফোনটা কেটে গেল। আমি উঠে মুখে পানি দিলাম। তারপর অ্যাম্বুলেন্সটা চালু করলাম। গাড়ির ইঞ্জিন কয়েকবার স্টার্ট করার পর চালু হলো। নির্জন রাতের গ্যারেজে ইঞ্জিনের শব্দটা অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি গাড়ি নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। রাস্তা প্রায় ফাঁকা, শুধু মাঝে মাঝে 2-1টা ট্রাক। রাস্তার দুপাশেই অন্ধকার। কুয়াশা ধীরে ধীরে নামছিল। হাসপাতালে পৌঁছাতেই প্রায় 20 মিনিট লাগলো। কিন্তু সেখানে গিয়ে প্রথমে অদ্ভুত ব্যাপারটা ঘটে। যে লোকটা আমাকে ফোন করেছিল তাকে কোথাও দেখতে পেলাম না। আমি হাসপাতালের গেটের সামনে গাড়ি থামিয়ে ফোন দিলাম। কল যাচ্ছে, কেউই ধরলো না। আবার দিলাম, কেউ ধরে না। তৃতীয়বার ফোন করার পর একজন লোক ফোন ধরলো। হ্যালো। আমি বললাম, ভাই, আমি অমুক ব্যক্তি, লাশ নিয়ে এসেছি। তো পাশে কিছুক্ষণ চুপ করে থাকুন। তারপর লোকটা বলে, কোন লাশ? আমি বললাম, এইমাত্র আমাকে ফোন করে বলা হয়েছে। লোকটা আমার কথা শেষ করতেই দিল না। আপনি জরুরি বিভাগের পেছনের মর্গে যান। আমি গাড়ি নিয়ে হাসপাতালের পেছনে গেলাম। সেখানে একটা ছোট লোহার দরজা। দরজার সামনে একজন নিরাপত্তা কর্মী দাঁড়িয়েছিল। আমাকে দেখে বললেন যে, আপনি কে অমুক ব্যক্তি? আমি বললাম, জি হ্যাঁ। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দরজাটা খুলে দিচ্ছি। দরজাটা খুলে দিল। মর্গের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আমার শরীরটা কাঁপিয়ে দিল। আমি জীবনে অনেক মর্গে ঢুকেছি, কিন্তু সেদিনের পরিবেশটা অন্যরকমই ছিল। পুরো জায়গাটা অস্বাভাবিক নীল। নিরাপত্তা কর্মী একটা স্টিলের ট্রলির দিকে ইশারা করলেন। সাদা কাপড়ে ঢাকা একটা দেহ সেখানে রাখা। এইটা। আমি বললাম, স্বজনরা কোথায়? সে বলল, বাইরেই রয়েছে। আমি আবার জিজ্ঞেস করলাম, যে লোকটা আমাকে ফোন করেছিল, লোকটা আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টিটা আজও মনে আছে। সে বলল, আমি জানি না কে আপনাকে ফোন করেছে। আমার বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন হলো। আমি বললাম, কিন্তু হাসপাতাল থেকে তো আমাকে ফোন করা হয়েছে। সে কোনো উত্তর দিল না, শুধু বলল, লাশটা নিয়ে যান, কাগজপত্র পরে দেওয়া হবে। আমি বললাম, কাগজপত্র ছাড়া লাশ নিতে পারবো না। এবার লোকটা একটু বিরক্ত হয়ে বলল, ভাই, এত প্রশ্ন করবেন না। পরিবারের লোকজন বাইরে অপেক্ষা করছে। আমি আর কথা বাড়ালাম না। 2 জন হাসপাতালের কর্মচারী এসে লাশটা অ্যাম্বুলেন্সে তুলে দিল।
কফিন ছিল না, শুধু সাদা কাপড়ে মোড়ানো দেহ। আমি পেছনের দরজা বন্ধ করে চালকের সিটে এসে বসলাম। গাড়ি চালু করলাম। ঠিক তখনই একজন মধ্যবয়সী লোক এসে জানালার সামনে দাঁড়ায়, আর আমি কাজ নামাই। লোকটা বলল, ভাই, আমাদের গ্রামের রাস্তা একটু ভেতরেই, আপনাকে সামনে থেকে পথ দেখাতে হবে। আমি বললাম, আপনি উঠবেন? সে মাথা নাড়ালো, না, আমি বাইকের সামনে যাব, আপনি আমার পেছনে আসবেন। আমি বললাম, ঠিক আছে। লোকটা একটা কালো মোটরসাইকেলে উঠে সামনে চলে যায়। আমি তার পেছনে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করি। শহরের আলো ধীরে ধীরে পেছনে গেল। তারপর শুরু হলো নির্জন রাস্তা। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে বাজার। মাঝে মাঝে রাস্তার পাশে পুরনো গাছ। কুয়াশার কারণে সামনে খুব বেশি দেখা যাচ্ছিল না। আমি স্পিড কমিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা পর লোকটার মোটরসাইকেলটা হঠাৎ রাস্তায় একটা মোড় ঘুরে অদৃশ্য হয়ে গেল। আমি ভাবলাম হয়তো সামনে অপেক্ষা করছে। কিছু দূর গিয়ে দেখলাম কেউ নেই। আমি গাড়ি থামালাম, ফোন বের করে তাকে কল দেই। ফোনও বন্ধ। আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ যে লোকটার সামনে পথ দেখিয়ে আসছিল সে কোথায় গেল? আমি গাড়ি থেকে নামলাম না, কারণ চারপাশের পরিবেশটা তখন এমন হয়ে গেছে যে অকারণে বাইরে যাওয়ার সাহস হচ্ছিল না। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা শব্দ হলো। আমি আয়নায় তাকালাম, কিছু দেখাই গেল না। আবার শব্দটা স্পষ্ট, পেছনের দরজার দিক থেকেই আসছিল সেটা। আমি নিজের মনকে বোঝাই, গাড়ির ট্রলি নড়ে এমন শব্দ হতে পারে। আমি আবার গাড়ি চালু করলাম, কিন্তু 5 মিনিট পর পেছন থেকে এবার একটা শব্দ শুনি, খুব ক্ষীণ। কেউ ফিস ফিস করে বলছে কিছু একটা, বুঝতে পারছি না। আমার হাত স্টিয়ারিং এর উপর শক্ত হয়ে গেল। আমি রিয়ার ভিউয়ের আয়নায় তাকাই। অন্ধকার, শুধু অ্যাম্বুলেন্সের ভেতরের ক্ষীণ আলো আর সাদা কাপড়ে ঢাকা সেই দেহটা। আমি গাড়ি থামালাম না, মনে হচ্ছিল আমার কি যেন একটা হচ্ছে। সত্যি কেউ আমাকে থামতে বলে থাকে, তাহলে সে কে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কয়েক মিনিট আগে আমার সামনের বাইকের পথ দেখাচ্ছিল যে সে কোথায় গেল? আমি তখন জানতাম না সেই রাতের আসল রহস্য ও ভয়ঙ্কর ঘটনা মাত্র শুরু হয়েছে। সামনে ছিল আরো প্রায় 70 কিলোমিটারের মতো রাস্তা, আর সেই রাস্তার মাঝেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা অপেক্ষা করছিল। আমি তখনও গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। পেছন থেকে আসা সেই ফিস ফিস শব্দটা আমার মাথার ভেতর ঘুরছিল, কিন্তু আমি গাড়ি থামাইনি। অ্যাম্বুলেন্সের ভেতরের কোনো যন্ত্রের শব্দ হবে হয়তো, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা আবার আসে, এবার যেন পরিষ্কার। আমি আয়নায় তাকালাম। কাপড়ে ঢাকা দেহটা আগের জায়গাতেই পড়ে রয়েছে, কোনো কিছুই যেন হয়নি। আমি একটু সাহস করে পেছনের কেবিনের ছোট কাচের দিকে তাকালাম, সবই ঠিকঠাক। তবুও আমার বুকের ভেতর অস্বস্তি যেন হচ্ছিল। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম। রাস্তা তখন একেবারেই ফাঁকা, আর দুই পাশে বিশাল যেন ধান ক্ষেতের সারি। দূরে কোথাও কোনো বাড়ির আলো নেই। মাঝে মাঝে রাস্তার পাশে শুকনো গাছের ছায়া হেডলাইটে এসে পড়েছে। কুয়াশার ঘন হয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকাই, রাত 3:11। আমার মনে হলো এতক্ষণে অন্তত একটা বাজার বা গ্রামের রাস্তা পাওয়ার কথা, কিন্তু কিছুই নেই, শুধু রাস্তা আর রাস্তাই রয়েছে। হঠাৎ সামনে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে দেখি, কালো চাঁদের গায়ে আর রাস্তার একদম মাঝখানে। আমি দ্রুত ব্রেক চাপলাম। অ্যাম্বুলেন্সটা কয়েক হাত দূরে গিয়ে থামলো। আমার বুক তখন ধড়ফড় করতে শুরু করেছিল। আমি হর্ন দিই, লোকটা নড়ে না। আবারও হর্ন দিলাম, তবুও যেন কিছুই হলো না। আমি জানালা একটু নামিয়ে চিৎকার করে বললাম,
ভাই, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? লোকটার কোনো উত্তর নেই। আমি তখন গাড়ি থেকে নামার কথা ভাবছিলাম, ঠিক সেই মুহূর্তে লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায়। আর তার মুখটা অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো, আমি আজও সেই কথা ভুলতে পারিনি। চোখ দুটো সেই অস্বাভাবিকতার স্থির। আমি ভয়ে দরজাটা খুললাম না। কয়েক সেকেন্ড পর লোকটার রাস্তার পাশের অন্ধকারে চলে যায়। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম, নিজেকে বললাম ভয় পাওয়ার কিছুই নেই। তারপর গাড়ি আবার চালু করি, কিন্তু মাত্র কয়েক মিটার যাওয়ার পর আমার অ্যাম্বুলেন্সের পেছনের দরজা হঠাৎ করে প্রচন্ড শব্দ হয়। আমি চমকে উঠি। গাড়ি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কোনো মতে সামনে নিলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আমি গাড়ি থামিয়ে নামবো কিনা ভাবছি, তখনই ফোনটা বেজে উঠল, ট্রিং ট্রিং করে। স্ক্রিনে কোনো নাম নেই, অজানা নম্বর। আমি ফোন ধরলাম। হ্যালো। ওপাশে কোনো কথা নেই, শুধু শ্বাস নেওয়ার শব্দ। আমি বললাম, কে বলছেন? নীরবতা। তারপর খুব ধীরে একটা কণ্ঠে বলল, আপনি ভুল পথে যাচ্ছেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, আপনি কে? কণ্ঠটা বলল, আমি কে সেটা কোনো বিষয় নয়। কলটা তারপর কেটে গেল। আমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলাম। তারপর মনে হলো হয়তো পরিবারে কেউ ভয় পেয়ে আমাকে ফোন করেছে, কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না, আমার গন্তব্যের কথা এই লোক জানলো কিভাবে? আমি কাউকে গন্তব্যের ঠিকানা বলিনি। যে লোকটা আমাকে ফোন করেছিল সে শুধু একটা গ্রামের নামই বলেছিল। আমি আবার গাড়ি চালাতে শুরু করি। প্রায় 10 মিনিট পর রাস্তার পাশে একটা ছোট চায়ের দোকান দেখতে পাই। দোকানটা বন্ধ, কিন্তু সামনের একটা বেঞ্চে একজন লোক বসেছিলেন। আমি গাড়ি থামিয়ে জানালা নামালাম। বললাম, চাচা, এই রাস্তা দিয়ে কি কালীগঞ্জ গ্রামের দিকে যাওয়া যায়? তখনই লোকটি আমার গাড়ির দিকে তাকালেন, তারপর পেছনের দিকে তাকালেন, তারপর বললেন, আপনি কোথায় থেকে এসেছেন? আমি বললাম, শহর থেকে একটা লাশ নিয়ে যাচ্ছি। তখনই মুখের রং যেন মুহূর্তেই বদলে গেল। তিনি উঠে দাঁড়ালেন। কোন লাশ? আমি বললাম, আমি জানি না। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব নিচু গলায় বললেন, গাড়ি ঘুরিয়ে চলে যান। আমি অবাক হয়ে বললাম, কেন? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, এই রাস্তা দিয়ে রাতে লাশ নিয়ে কেউ যায় না। আমি হেসে বললাম, চাচা, আমাকে তো যেতেই হবে। তখনই লোকটি আবার আমার কাছে এসে বলে, আপনি জানেন না এই রাস্তা, ওই বাঁকে কি হয়েছিল? আমি বললাম, কি হয়েছিল? তিনি চারদিকে তাকালেন, তারপর বললেন, একটা অ্যাম্বুলেন্স দুর্ঘটনা। আমার বুকের ভেতর কেমন যেন করে উঠে। আমি জিজ্ঞেস করি, কখন? রাত 2টার পর। কি হয়েছিল জেনে তখনই আমার মুখটা কেমন যেন হয়ে যায়। চোখের দিকে তাকিয়ে বললেন, লোকটি চালক সহ 3 জন ছিলেন তারা। আমি কিছু বলতেই পারলাম না, কারণ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার সামনেই ছিল একটা বাঁক, আর আমার গন্তব্য ঠিক আগে যে বাঁকটাই ছিল। আমি বললাম যে, চাচা, দুর্ঘটনা কোথায় হয়েছিল? তিনি হাত তুলে সামনে দেখালেন, আর বেশি দূর নয়। আমি গাড়ির দিকে তাকাই, তারপর আবার সেই লোকটির দিকে তাকাই। আপনি কি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন? মাথা নাড়ালেন তিনি। না। কেন? তিনি বললেন, কারণ ওই জায়গায় আমি দিনের বেলাতেও যাই না। আমি আর কথা বাড়ালাম না। গাড়িতে উঠে দরজা বন্ধ করি, ইঞ্জিন চালু করলাম, তারপর ধীরে ধীরে সামনে এগোলাম। কিন্তু এবার আমার মনে ভয় ঢুকে গেছে, আর ভয়টা আরো বেড়ে গেল যখন কয়েক মিনিট পর আমার অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আবার শব্দ আসে। আয়নার দিকে তাকাই, সাদা কাপড়টা যেন একটু সরে গেছে। আমি গাড়ি থামালাম,
হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে বের হয়ে আসবে। আমি পেছনের দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে কেবিনের আলো জ্বালালাম। সাদা কাপড়ে ঢাকা দেহটার মাথার অংশটা এবার আগের তুলনায় একটু উঁচু মনে হলো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি গাড়ি থামিয়ে দরজা খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই সামনে একটা তীব্র আলো এসে আমার চোখটা যেন ঝলসে দেয়। হেডলাইট। আমি চোখ ঢেকে ফেলি। পরের মুহূর্তে শুনলাম ব্রেকের বিকট শব্দ। আমার অ্যাম্বুলেন্সটা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। স্টিয়ারিং আমার হাত থেকে ছিটকে যায়। আমি শুধু একটা কথাই মনে করতে পারলাম, আজই কি আমার শেষ দিন। তারপর চারপাশ অন্ধকার হয়ে যায়। কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম জানি না, হয়তো কয়েক মিনিট, না হয় কয়েক ঘন্টা। চোখ খুলতেই প্রথম যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো আমি গাড়ির ভেতরেই আটকে আছি। মাথার ডান পাশে প্রচন্ড ব্যথা। কপাল দিয়ে কিছু একটা গড়িয়ে গালে পড়ছে। হাত দিয়ে ছুঁয়ে দেখলাম রক্ত মতো। আমি নড়তে চেষ্টা করলাম, কিন্তু পা দুটো আটকে গেছে। অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশের একটা বড় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়েছিল। সামনের কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ। হেডলাইটের একটা আলো নিভে গেছে, আর অন্যটা মিটমিট করে জ্বলছিল। চারপাশে তখনও ঘন কুয়াশা। সেই কুয়াশার মধ্যে অদ্ভুত নীরবতা। আমি কোনো গাড়ির শব্দ শুনতেই পারছিলাম না, কোনো মানুষের আওয়াজ না, শুধু দূরে কোথাও একটা পেঁচার মতো ডাক। আমি চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড শুয়ে থাকলাম। তারপর হঠাৎ আমার মনে পড়ল পেছনের লাশটার কথা। আমি দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। আমার বুকের ভেতরটা দেখে কেঁপে উঠল। সেখানে কিছুই নেই, শুধু সাদা কাপড়টা মেঝেতে পড়ে রয়েছে। দরজাটা তখন খোলা ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি চোখ মুছে আবার তাকাই, সত্যি নেই সেই সাদা কাপড়টা ছাড়া। আমি নিজের ভয়কে সামলানোর চেষ্টা করি। ভাবলাম দুর্ঘটনায় ধাক্কায় হয়তো লাশটা দরজার বাইরে গিয়ে পড়েছে, কিন্তু সেটা কি করে সম্ভব বুঝতেই পারছিলাম না। আমি ধীরে ধীরে নিজেকে গাড়ি থেকে বের করার চেষ্টা করি। পা বের করতে গিয়ে প্রচন্ড ব্যথা পাই, তবুও কোনোভাবে দরজাটা ঠেলে বাইরে বের হই। মাটিতে পা রাখতেই বুঝলাম পা পুরোপুরি ভাঙেনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে অ্যাম্বুলেন্সের পেছনে গেলাম। চারপাশে টর্চের আলো ফেললাম। রাস্তার পাশে ঘাস, তারপর একটা ছোট নালা, আর ও পাশে অন্ধকার, কিন্তু লাশের কোনো চিহ্ন নেই। আমি রাস্তার উপর দাঁড়িয়ে চিৎকার করে বললাম, কেউ আছেন? কোনো উত্তর নেই। আবার বললাম, কেউ কি আছেন এখানে? দূরে কোথাও যেন আমার নিজের কণ্ঠের প্রতিধ্বনি ফিরে এলো। তারপর খুব ক্ষীণ একটা শব্দ শুনলাম, আছেন বলে। আমি স্থির হয়ে যাই। শব্দটা কোথায় থেকে এসেছে বুঝতে পারলাম না। আমি টর্চ ঘুরিয়ে তারপর তাকাই, কেউ নেই। এইদিকে ওইদিকে এক পাশেও কেউ নেই। বাজারের দিক থেকে একটা শব্দ এলো। আমি জানতাম আমার সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু কৌতূহল আর ভয় দুটো একসঙ্গে আমাকে টেনে নিয়ে গেল। আমি ধীরে ধীরে বাজারের দিকে এগোলাম। প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। বাঁশের পাতাগুলো বাতাসে যেন নড়ছে স স শব্দ করে। আমি টর্চটা সামনে ধরলাম, কিছুই নেই। টর্চের আলো একটা জিনিসের ওপর পড়ল, একটা কালো মোটরসাইকেল। আমি থেমে গেলাম। মোটরসাইকেলটা রাস্তার পাশেই পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে চিনতে পারলাম এটাই সেই মোটরসাইকেল। সেই লোকটা হাসপাতাল থেকে আমার সামনে এসেছিল। আমি দ্রুত চারদিকে তাকাই, লোকটা কোথায়? কয়েক হাত দূরে মাটিতে একটা জুতা পড়েছিল। তার চারপাশে একটা মোবাইল ফোন পেলাম। ফোনটা তুলে নিলাম। স্ক্রিনটাও ভাঙা, তবুও কিছুটা আলো জ্বলছিল। সেখানে একটা নম্বর দেখা যাচ্ছিল। নম্বরটা দেখে থমকে যাই, কারণ সেই নম্বরটাই আমার ফোনে কিছুক্ষণ আগে কল করেছিল।